নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি 4টের চারদিকা। শুরুতেই যে খবরে নজর রাখবো, ইডির বিরুদ্ধে মহিলা ও শিশুদের উপর অত্যাচারের অভিযোগ, 1,25,000 চুরির অভিযোগ শাহজাহানের কেয়ারটেকারের বিরুদ্ধে। জানুয়ারির 5 তারিখে অভিযোগ নাজার থানায়। চুরির অভিযোগ শাহজাহানের কেয়ারটেকারের বিরুদ্ধে, ইডির বিরুদ্ধে চুরির অভিযোগ। এবং যেটা জানা যাচ্ছে যে জানুয়ারির 5 তারিখে অভিযোগ নাজার থানায় 1,25,000 চুরির অভিযোগ। ইডির বিরুদ্ধে মহিলা ও শিশুদের উপর অত্যাচার এবং 1,25,000 টাকা চুরির অর্থাৎ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে শাহজাহানের কেয়ারটেকারের বিরুদ্ধে। এই ছিনতাইয়ের অভিযোগ সম্পর্কে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, ঠিক কি অভিযোগ, কি জানা যাচ্ছে, বিস্তারিতভাবে তুলে ধরো। দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে ইডি অফিসারদের বিরুদ্ধে ফের আরো একবার শ্লীলতাহানি ও চুরির অভিযোগ। এবং এই যে অভিযোগ হয়েছে সেটা শাহজাহানের যে কেয়ারটেকার দিদার বক্স মোল্লা, সেই কেয়ারটেকারই গিয়ে একটি অভিযোগ করে 5 তারিখে এবং সেই অভিযোগের ভিত্তিতে একটি এফআইআর ড্র করা হয়, যেটা কিনা নাজার থানা এই এফআইআর ড্র করে। এবং সেই এফআইআর কপিতে যেটা দেখা যাচ্ছে যে একাধিক লঘু ধারায় মামলা রুজু করা হয়েছে, যেখানে রয়েছে 354 অর্থাৎ শ্লীলতাহানি, 379 একটা হচ্ছে চুরি সহ একাধিক মামলায় কিন্তু এই অভিযোগ করা হয়েছে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে তার ইডির বিরুদ্ধে 1,35,000 টাকা চুরি করা হয়েছে এবং অত্যাচার করা হয়েছে বলে এরকমও অভিযোগ কিন্তু উঠেছে ইতিমধ্যেই। এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে ইডি কর্তারা তারা যেমনটা দাবি করছেন যে বাড়িতে তারা ঢুকতেই পারলো না, তাহলে চুরি বা শ্লীলতাহানি এটা করলো কখন, এই প্রশ্ন কিন্তু তুলে দেওয়া হচ্ছে ইডির তরফ থেকে। এবং পাশাপাশি ইডির তরফ থেকে আরো একটি বিষয় বলা হচ্ছে, যেটা ইডির এক কর্তা বলেন যে রাজ্য পুলিশকে তারাও একটি কমপ্লেন করেছিল এবং সেখানে যে একাধিক সেকশন অর্থাৎ একাধিক যে আইপিসি ছিল, সেখানে রাজ্য পুলিশের যে এফআইআরটা ড্র করা হয়েছিল সেই কমপ্লেনের ভিত্তিতে, সেই এফআইআর এ কোন রকম কিন্তু সেই একদম বলা চলে যে স্ট্রং যে আইপিসি গুলো বা সেই স্ট্রং আইপিসি কিন্তু একটাও দেওয়া হয়নি। উল্টে তারা নন বেলেবল সেকশন এবং নন শিডিউল ধারায় মামলা রুজু করেছে, এফআইআর ড্র করেছে, যেটা ইডি কমপ্লেন করেছিল। এবং সেই এফআইআর কপিটা ইডিকে দেওয়া অবধি হয়নি রাজ্য পুলিশের তরফ থেকে। এবং এখানেই কিন্তু আরো একবার রাজ্য পুলিশ বনাম ইডির যে মতভেদ বা মতবাদ, সেটা কিন্তু আরো একবার সামনে আসছে। ধন্যবাদ রিয়া। ইডির বিরুদ্ধে এফআইআর এ অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ এবার বিচারপতি রাজাশেখর মান্থার। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। যেমনটা বলছিলাম যে সন্দেশখালীর ঘটনায় ইডির বিরুদ্ধে যে এফআইআর, সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ বিচারপতির। আমরা আরো বিস্তারিত জানবো, কি কারণে অন্তর্বর্তী স্থগিতাদেশ, কি মনে হচ্ছে? দেখো, এই বিষয়টা একদম পরিষ্কারভাবে বিচারপতি যে প্রশ্নটা তুলেছেন সেটা হচ্ছে নাজার থানায় যে অভিযোগ দায়ের হয়েছিল ঘটনার দিন বেলা 10:30টার সময়, সেই অভিযোগে কিন্তু পরিষ্কারভাবে ইডির বিরুদ্ধে অভিযোগ ছিল ছিনতাই এবং মহিলা এবং শিশুদের ওপর অত্যাচার। অর্থাৎ এই যে অভিযোগটা এফআইআর হিসাবে পরবর্তীকালে গণ্য হয় এবং তদন্তকারী অফিসার যিনি সেই অভিযোগের নিচে স্বাক্ষর করেন, সেই তদন্তকারী অফিসারই কিন্তু পরবর্তীকালে বেলা 1:30 যে স্বতঃপ্রণোদিত হয়ে পুলিশ যে এফআইআর দায়ের করেছে সেই এফআইআরে স্বাক্ষর করেন। অর্থাৎ এই দুটি এফআইআরকে পাশাপাশি নিয়ে বিচারপতি রাজশেখর মান্থা প্রশ্ন তোলেন যে বেলা 10:30টার সময় অভিযোগ পাবার পর বেলা 1:30টার সময় যখন সেই একই তদন্তকারী অফিসার স্বতঃপ্রণোদিত হয়ে এফআইআর করছেন, সেই এফআইআরে নিশ্চয়ই প্রথম অভিযোগ যে দায়ের হয়েছিল সেই অভিযোগের পর দায়েরের পর তিনি ঘটনাস্থলে গেছেন এবং ঘটনাস্থলে গিয়ে তিনি সেই বিষয়ে নিশ্চয়ই কোনো জিজ্ঞাসাবাদ করা উচিত ছিল তার, এবং সে বিষয়ে কি তদন্ত করলেন তার একটা রিফ্লেক্ট কিন্তু 1:30টার সময় যে এফআইআর স্বতঃপ্রণোদিত হয়ে করলেন তাতে পড়া উচিত ছিল এবং থাকা উচিত বলে মনে করছে আদালত।
তার কারণ ইডির বিরুদ্ধে যে এফআইআর, সেই এফআইআরটাকে স্কোয়াশিং অর্থাৎ খারিজের আবেদন নিয়েই কিন্তু এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং বিচারপতি মান্থার এজলাসে শুনানি চলাকালীন ইডির দাবি ছিল যে এই এফআইআর করার আগে পর্যন্ত তারা যখন ওখানে গেছিলেন তখন শেখ শাহজাহানকে প্রথমে তাদের বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি, পরবর্তীকালে দীর্ঘ আধ ঘন্টা ধরে তাকে ফোন করা হয় এবং ফোনে তিনি ব্যস্ত থাকেন এবং 40 মিনিটের মাথায়, তাদের যাওয়ার 40 মিনিটের মাথায় একটা বিশাল মব এসে তাদের আক্রমণ করে। অর্থাৎ বিচারপতি মান্থা সেই দিকে কোনো রকম কর্ণপাত না করে তিনি এফআইআর এর ওপর ভিত্তি করে তিনি যখন বিচার প্রক্রিয়া চালাচ্ছিলেন সেখানে তার মনে হয়েছে, আদালতের মনে হয়েছে যে প্রথম অভিযোগ পাওয়ার পর যখন তদন্তকারী অফিসার ঘটনাস্থলে গেলেন তখন প্রথম অভিযোগের ভিত্তিতে তার সেই সমস্ত শিশু এবং যে নারীদের ওপর অত্যাচার করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ, তাদের স্টেটমেন্টের প্রয়োজন ছিল এবং যে 1 লক্ষ টাকার ওপরে অর্থ তারা স্ন্যাচিং করেছেন বলে অভিযোগ, যার অর্থ তাকেও জিজ্ঞাসাবাদের প্রয়োজন ছিল এবং যার প্রেক্ষিতে স্বতঃপ্রণোদিত এফআইআরে সেগুলো উল্লেখ থাকা উচিত ছিল, কিন্তু সেগুলো যখন উল্লেখ নেই তখন আদালতের মনে হচ্ছে যে এই ধরনের যে অভিযোগ সেই অভিযোগের কতটা গুরুত্ব রয়েছে। এর প্রেক্ষিতে আদালত রাজ্য সরকারের কাছে হলফনামা চেয়েছেন এবং হলফনামার মাধ্যমে রাজ্য সরকারকে, আদালতকে স্যাটিসফাই করতে হবে যে দুটি যে এফআইআর হয়েছে সেই এফআইআর দুটো সঠিক নিয়ম মেনে হয়েছে এবং তার প্রাথমিক তদন্ত সঠিকভাবে করেই কিন্তু সেকেন্ড এফআইআর অর্থাৎ স্বতঃপ্রণোদিত যে এফআইআর সেই এফআইআর করা হয়েছে। তাই আদালত এই যে ইডির বিরুদ্ধে যে অভিযোগ যে এফআইআর, সেই এফআইআর এর ওপর আপাতত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছেন, যার মেয়াদ 31শে মার্চ পর্যন্ত এবং 22শে জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। কথা বললাম, নিউজরুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। অর্থাৎ 31শে মার্চ অবধি এই অন্তর্বর্তীকালীন যে স্থগিতাদেশ তা জারি থাকবে, শুনানি 22শে জানুয়ারি। পাশাপাশি আমরা জানি আজ যে ঘটনা ঘটেছে ন্যাজার থানা চত্বরে, অর্থাৎ বসিরহাটের সুকান্ত মজুমদার গিয়েছিলেন এবং তার নেতৃত্বে যে বিজেপি কর্মী সমর্থকরা আজ যে প্রতিবাদ কর্মসূচি করে, শেখ শাহজাহান পলাতক এবং তাকে গ্রেফতারির দাবিতে, তাকে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকম নানা ধরনের যে দাবি ছিল তাদের, সেই নিয়ে আমরা যে তুলকালাম কাণ্ড আজকে দেখলাম ন্যাজার থানা অভিযান সুকান্তর এবং সেই থানা ঘেরাও কর্মসূচির ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে তৃণমূল নেতা শেখ শাহজাহানকে গ্রেফতারের দাবিতে বসিরহাটের ন্যাজার থানা ঘেরাও অভিযানে নামে বিজেপি এবং কতটা উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সেই মুহূর্তের ছবি যেখানে থানা এলাকায় 144 ধারা জারি করে পুলিশ এবং যেটা অভিযোগ তা অমান্য করে ব্যারিকেড ভেঙে এগিয়ে গিয়েছিলেন বিজেপি নেতা কর্মীরা, তাতে বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। পাশাপাশি সুকান্ত মজুমদার তার যেটা অভিযোগ ছিল যে মহিলা পুলিশ কর্মীদের এগিয়ে দেওয়া হয়েছে, থানার অদূরেই পথে বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন সুকান্ত মজুমদার নিজে এবং তার সঙ্গে ছিলেন বিজেপির কর্মী সমর্থকরা। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, যে ঘটনা আজকে ঘটেছে ন্যাজার থানা চত্বরে, আমরা দেখেছি সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা তারা আজকে যে থানা ঘেরাও কর্মসূচির অবলম্বন করেন এবং শেষ পর্যন্ত কতটা উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি তা আমরা দেখেছি। এই মুহূর্তে কি পরিস্থিতি? ইতিমধ্যে কিন্তু রাজ্য রাজনীতি যেমন তোলপাড় হয়েছে সন্দেশখালী কাণ্ড নিয়ে বিজেপির যে ন্যাজার থানা অভিযান ছিল, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে আজকে দুপুর 1টা নাগাদ ন্যাজার থানায় তারা একটা ডেপুটেশন দেবেন বলে জানিয়েছিলেন। সেই মতো আজকে যেমন মালঞ্চ অর্থাৎ বিনাকার মালঞ্চ থেকে ন্যাজার থানার উদ্দেশ্যে রওনা দেন পায়ে হেঁটে। সেই সময় তোমার কাছে আমরা আসবো, কিন্তু এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন সরাসরি শুনবো। কে কোথায় একটা রোগ নিয়ে চলে এলো, তারপরে এটা স্প্রেড যাতে না করতে পারে সেই জন্য আমাদের সতর্কতা। 2, আপনাদের কাছে যেটা আমি বলবো খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে বাংলা দীর্ঘদিন ব্যাপারে অনেক ব্যাপারেই বঞ্চিত, এমনকি ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক বিভিন্ন মাপকাঠি মেনে কোনো কোনো ভারতীয় ভাষাকে ধ্রুপদী ক্লাসিক্যাল ভাষার স্বীকৃতি দান করে। এখনো পর্যন্ত স্বীকৃত ধ্রুপদী ভাষাগুলো হলো
তামিল 2000 সালে স্বীকৃত, সংস্কৃত 2005 সালে স্বীকৃত, তেলেগু ও কানাডা 2008 সালে স্বীকৃত, মালায়ালাম 2013 সালে স্বীকৃত এবং উড়িয়া 2014 সালে স্বীকৃত। এবার আমাদের চিঠি আমি আজকে প্রধানমন্ত্রীকে করেছি, যে চিঠিটা আপনাদের কাছে পৌঁছবে ডিটেলস আছে। আমরা রিসার্চ করেছি, গবেষণামূলক তথ্য জোগাড় করেছি এবং এই গবেষণা দেখাচ্ছে ইতিহাস, প্রাচীন লিপি, ভাষার বিবর্তন ইত্যাদি নিয়ে গবেষণা করে এই গবেষণা দেখাচ্ছে যে বাংলা ভাষার জন্ম ও বিবর্তন হয়েছে গত প্রায় 2.5 বছর ধরে, এই 2500 বছর ধরে। এই ধ্রুপদী প্রাচীনতা এবার সরকারের স্বীকৃতির যোগ্য। আগে যেগুলো হয়েছে তাদের এত দিন ধরে ছিল না, কিন্তু আমাদের কাছে কাগজপত্র জোগাড় করতে টাইম লেগেছে। আমরা মোটা 4টে ভলিউম, সেটাও আমরা হোম মিনিস্ট্রিতে পাঠাচ্ছি। এই বইগুলো এখানে কি চেয়ে আনা যাবে? একবারে ওই বই 4টে কি চেয়ে আনা যাবে? জাস্ট নিয়ে এসো। আমরা অনেক পণ্ডিত এবং অফিসারদের মিলে টিম করে 4 খণ্ডের প্রামাণ্য গবেষণাপত্র তৈরি করেছি এবং তার থেকে দেখা যাচ্ছে যে বাংলা দ্রৌপদী ভাষা অনেক আগেই জাতীয় স্বীকৃতি পাওয়ার প্রয়োজন ছিল, কিন্তু অনেকগুলো ভাষা তারা স্বীকৃতি দান করলেও বাংলা ধ্রুপদী ভাষাকে স্বীকৃতি দান থেকে বঞ্চিত করেছেন। তাই আপনাদের আমরা দেখাচ্ছি, এটা শুধু মুখের কথা নয়, প্রায় 2500 বছর ধরে বাংলা ভাষার এই ক্লাসিক্যাল ইতিহাস, বিবর্তন, প্রাচীনতা সবকিছু দিয়ে 2500 বছর মানে 4টিখানি কথা নয়। আপনারা পাল সাম্রাজ্যের নাম শুনেছিলেন? হ্যাঁ, ওটা পাঠিয়েছি ওখানে, এখানে নেই। তখন আমি বইয়ের ভলিউমগুলো চাইছি। আচ্ছা, যাই হোক, বইগুলো আমরা ছাপাতে পাঠিয়েছি, ইমিডিয়েট ছেপে এসছে। ওই শুধুমাত্র ইন্ট্রোডাকশনটা সেটা দেখিয়ে দিই ওদের পেজকে, যেটা আমরা হোম মিনিস্ট্রিকে পাঠাচ্ছি। এটা সংক্ষিপ্ত ব্যাপারটা আপনাদের দেওয়া হচ্ছে বুঝে নেওয়ার জন্য। একটা প্যারাগ্রাফ তৈরি করা হচ্ছে আপনাদের জন্য ইন ব্রিফ, যাতে পুরোটা আপনাদের পড়তে না হয়। কেউ পড়তে চাইলে নিশ্চয়ই পড়তে পারবেন, বাট এটা এত বড় ভলিউম হবে। মনে রাখবেন, এটা হলে বাংলা ভাষা যেমন স্বীকৃতি পাবে, তেমনি আন্তর্জাতিক ভাষা হিসেবে বাংলা স্বীকৃত। কিন্তু অন্য রাজ্যের ক্লাসিক্যাল ভাষা হিসেবে যদি তাদের ভাষা স্বীকৃতি পায়, তাহলে আমাদের কেন পাবে না? আমাদের সবচেয়ে পাওয়ার যোগ্য ছিল, কিন্তু অপদার্থতা আমাদেরই। তার কারণ যারা আগে ছিলেন তারা কখনো এটা নিয়ে ভাবেননি এবং চর্চাও করেননি। রাজনীতি নিয়ে যতটা মন ছিল তাদের, এসব কাজগুলো করা নিয়ে কোনো মন ছিল না। এটা হয়ে গেলে একটা সেন্টার অফ এক্সেলেন্স তৈরিও হবে। এটা হয়ে গেলে বাংলার পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাষার একটা, আমরা গবেষণার মাধ্যমে বাংলার প্রাচীনতা ও ধ্রুপদী মর্যাদা প্রতিষ্ঠা করলাম। কেন্দ্রে এবার ক্লাসিক্যাল ভাষা হিসাবে বাংলাকে মেনে নিক, এটার ব্যাপারে আমি অলরেডি আজকে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি। সেই চিঠির কপিও আপনাদের কাছে আমি, আপনারা যদি নিতে চান, আমার মনে হয় আপনারা নিতেই পারেন। এইটা হচ্ছে সেই চিঠিটা, এবং আপনাদের সকলের কাছে আমি সৌম্যকে বলবো কপি দিয়ে দেওয়ার জন্য। সৌম্য আছে এখানে? 2 হচ্ছে, ইভেন আপনারা জানেন রাজ্যের ব্যাপারে 2 বার আমরা অ্যাসেম্বলিতে পাশ করেছি রাজ্যের নাম নিয়ে। ওরা যা যা ক্লারিফিকেশন চেয়েছে সব আমরা দিয়েছি। তাও দীর্ঘদিন ধরে
বাংলা রাজ্যের নামটা তারা দিচ্ছেন না। বোম্বাই থেকে মুম্বাই হয়েছে, ওড়িশা থেকে ওড়িশা হয়েছে, কর্ণাটক থেকে কানাডা বা যা বলে ওরা, কিন্তু আমাদের কেন হবে না? আমাদের কি অপরাধ? বাংলা রাজ্যটার নাম হলে ছেলেমেয়েরা যারা বিভিন্ন কম্পিটিশনে যায়, পড়াশুনোয় যায়, তারা অনেক প্রায়োরিটি পাবে। আমাদের যে কোনো মিটিংয়ে গেলে বসে থাকতে হয় লাস্টে WXYZ, ইম্পর্টেন্সটা বাংলার কমিয়ে দেওয়া হয়। আর এখন আমরা মনে করি না এখন আর ভাগাভাগি করার প্রয়োজন আছে। রাজ্যটার নাম যখন বাংলা, যদি পাকিস্তান ইন্ডিয়াতেও থাকতে পারে, পাঞ্জাবের একটা জায়গায়, পাঞ্জাব রাজ্য, পাকিস্তানেও একটা রাজ্য আছে পাঞ্জাব, পাকিস্তান নয়। আমি কিন্তু আগের কথাটা উইথড্র করছি, কেউ ডিস্টর্ব করবেন না, ওই লাইনটা আমি উইথড্র করে নিয়েছি। পাকিস্তানে পাঞ্জাব বলে একটা রাজ্য আছে, ইন্ডিয়াতেও যদি পাঞ্জাব থাকতে পারে, আমাদের আন্তর্জাতিক দেশ রাষ্ট্র হিসেবে বাংলাদেশ যদি বাংলাদেশ থাকতে পারে, তাহলে পশ্চিমবাংলা বাংলা কেন হতে পারে না? আমরা যুক্তি তর্ক দিয়ে বোঝানোর চেষ্টা করছি, এবং এটার ব্যাপারে আমরা আমাদের রিকোয়েস্ট পাঠিয়েছি অনেকবার। গঙ্গাসাগর মেলা আগেও আমি অনেক চিঠি দিয়েছি, এবং আজকে আমি আবার চিঠি দিচ্ছি। এবং গঙ্গাসাগর মেলাতেও আমরা প্রায় 250 কোটি টাকা এবারেও খরচ করেছি। কুম্ভ মেলার স্বীকৃতি পেয়েছে, আমরা খুশি। কুম্ভ তো অনেকদিন পর পর হয়, প্রতি বছর হয় না। গঙ্গাসাগর প্রতি বছর হয়। সুন্দরবন প্রত্যন্ত অঞ্চলে একটি দ্বীপের ওপরে গঙ্গাসাগর অবস্থিত, যেখানে জল পেরিয়ে প্রত্যেকটা মানুষকে যেতে হয়। কোন দিকে কম আছি আমরা? 1 কোটির ওপর লোক যাতায়াত করে, আর বছরে যদি আমরা সংখ্যা ধরি তাহলে তো অনেক। আগের বারও 80 লক্ষের ওপর মানুষ এসেছিল। এবছরও আমাদের ধারণা, যেহেতু কুম্ভ নেই, 1 কোটির ওপর ছাড়িয়ে যাবে। সুতরাং তারা যদি সাহায্য পেতে পারে এই উপায়, তাহলে বাংলা কেন সাহায্য পাবেন না? বাংলা কেন ন্যাশনাল মেলার বাংলা স্বীকৃতি পাবে না? এটা আমাদের দ্বিতীয়তম। এই চিঠিটাও আমি আজকে দিয়েছি বলে আপনাদের কাছে দেওয়ার পরে বললাম। কোভিড আমি আপনাদের আগেও বলে দিয়েছি, আর এটা অবশ্য গভর্নমেন্টের ভিউ আমি নিশ্চয়ই বলবো না, এটা আমাদের দলের ভিউ। কিন্তু যেহেতু আমি এখান থেকে প্রেস করছি, তাই এই চিঠিটাও আপনাদের দিয়ে দিচ্ছি। তার আগে আমি আপনাদের বলি, বিভিন্ন তীর্থস্থানকে কেন্দ্র করে ইতিমধ্যেই আমরা তাদের ডেভেলপমেন্টের জন্য 700 কোটি টাকার ওপর খরচ করেছি। যদি কয়েকটা আপনাদের কাছে বলি, ইভেন কালীঘাট মন্দির হচ্ছে, কেউ কেউ লিখছেন শুধু রিলায়েন্স একা করছে, এটা ঠিক নয়। ওনারা শুধু সোনার চূড়াটা করছেন, আর ভেতরের কিছু কাজ করছেন, মন্দির ভেতরের কিছু অংশ। কিন্তু আমরা 165 কোটি টাকা খরচ করেছি, ওদের খরচটা হচ্ছে 25 কোটি টাকা, 35 crores, আর আমরা করেছি 165 কোটি টাকা। সুতরাং কিভাবে হকার সরিয়ে তাদের অ্যাডজাস্ট করে কাজটা করা হচ্ছে। আমি মেয়র এখানে আছে, আমি বলবো কাজটা যাতে দ্রুত হয়, কারণ কেউ পুলিশকেও একটা ট্রাফিক সিস্টেম মেনটেন করতে হবে, কারণ যে কাজগুলো দ্রুত হওয়ার কথা সেখানে ভিড়ের জন্য সেই কাজটা আমরা সুসম্পন্ন করতে পারছি না। এখানে ট্রাফিক ডিপার্টমেন্ট শুড টেক কেয়ার অলসো। পুলিশের কালীঘাট টেম্পলের জন্য 165 কোটি টাকা খরচ হচ্ছে, এবং কাজ অনেকটাই হয়ে গেছে। আমরা আশা করি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তাছাড়াও জগন্নাথ ধাম এক দীঘা হিটকো করছে, এটাতেও প্রায় আমরা 205 কোটি টাকা খরচ করছি, জগন্নাথ মন্দির করছি আমরা। এছাড়াও অনেক আছে, ধরুন সার্কিট ট্যুরিজম ডেভেলপমেন্ট, কচুয়া, চাকলা 9 কোটি 15 কোটি আমরা দিয়েছি। আমরা অনুকূল ঠাকুরের ওখানে 5 একর জমি গভর্নমেন্টের জমি দিয়েছি সম্ভবত, যদি আমার মনে থাকে। তাছাড়াও মহেশ আমরা ডেভেলপ করেছি। ইস্কনের জন্য 700 একর জমি আমরা দিয়েছি, মানে পারমিশন দিয়েছি। 700 একর জমি বিরাট একটা হচ্ছে। তাছাড়াও তারকনাথ মন্দির আমরা উন্নত করেছি, আমরা মহেশ উন্নত করেছি, আমরা বিশেষ করে
সার্কিট ট্যুরিজম চারিদিকে করছি, কনক দুর্গা মন্দির ঝাড়গ্রামে করেছি, রেনোভেশন অফ বিউটিফিকেশন তারকেশ্বর টেম্পল করেছি, আমরা তারাপীঠ ডেভেলপমেন্ট সার্ভিস করেছি, যাতে আমাদের অনেক খরচা হয়েছে। তারাপীঠ পরে আমরা বলছি এটা হচ্ছে ভামরি দেবী টেম্পল, এটাও জলপাইগুড়িতে আছে, আমরা করেছি। জলপেশ মন্দিরও করেছি। তারপরে আমাদের ওই মন্দিরটা যেটা হচ্ছে পুড়ে গেছিলো, কি যেন নাম, রিনোভেট করেছি, আবার টাকা দিয়েছি, দেবী চৌধুরানী মন্দির, এগুলো আমরা নতুন করে করেছি, রিনোভেট করেছি। তাছাড়াও বাঁকুড়া বলুন, বীরভূম বলুন, নদিয়া বলুন, আপনার তারাপীঠ যেমন আছে, আমরা এবার ফুল্লরা মন্দিরের জন্য 1 কোটি টাকা দিয়েছি। আমরা নলহাটেশ্বরী টেম্পলের জন্য 1.17 কোটি টাকা দিয়েছি, 1.17 লাখ, 1,17 লাখ। বক্রেশ্বর হট স্প্রিং এরিয়াতেও আমরা টাকা দিয়েছি। ট্যুরিজম ইনফ্রাস্ট্রাকচার আমরা কঙ্কালীতলাটাও করেছি, সতীপীঠ। আমরা বিউটিফিকেশন অফ কনকলতা টেম্পল ওটাও আমরা করেছি। তাছাড়াও আমাদের পাথর চাপড়ি আমরা ডেভেলপ করেছি, খুব সুন্দর দেখতে। ফুরফুরা শরীফেও আমরা অনেকটা টাকা দিয়েছি। আমরা বীরভূমের শিব টেম্পল, নানুর টেম্পল অফ রঘুনাথ শিব, ঘুরিসা সুপার টেম্পল অ্যাট সুপুর, বোলপুর, বীরভূম। তারপরে বর্ধমানে 21টা শিব টেম্পল নানুরে, সেখানেও আমরা হেল্প করেছি। বীরভূমের নবরত্ন টেম্পল অফ ব্রাহ্মণ দিঘি নানুর, সেটাও করেছি। আমরা বীরভূমের এখানে বেশি আর কি ধর্মস্থান আছে, উৎকর্ণ নানুর বীরভূম করেছি। আমরা নন্দকেশ্বরী টেম্পল সাঁইথিয়া, সেটাও ডেভেলপ করেছি। আমরা কুচবিহারের কামতাশ্বরী টেম্পল, কামতেশ্বরী, রেনোভেশন অফ মদনমোহন টেম্পল, রেনোভেশন অ্যাট বারাণসী কালী মন্দির, যেটা বারাণসীতে আমাদের একটা জায়গা ছিল, আপনারা অনেকেই জানেন না, সেটাও আমরা ডেভেলপ করেছি। ওখানে একটা গেস্ট হাউসও আছে সম্ভবত। আমরা কুচবিহারে আনন্দময়ী ধর্মশালা গেস্ট হাউস, মেনটেনেন্স অফ টেম্পল কুচবিহার, দিস দেবোত্তর সম্পত্তি, সেখানেও ডেভেলপ করেছি। তাছাড়াও মদনমোহন তালা, যেগুলো তো আমি আগেই বলেছি। এছাড়াও 12 দেবী বাড়ি টেম্পল, রাজমাতা টেম্পল, বানেশ্বর টেম্পল, শিব মন্দির, শিবযজ্ঞ মন্দির, সেখানেও আমি নিজে গিয়েছিলাম এবং প্রায় 1 কোটি টাকা দিয়ে এসেছিলাম। রেনোভেশন অফ আদর্শনগর টেম্পল শিলিগুড়ি, শিব টেম্পল অফ যমুনা ট্যুরিজম দার্জিলিং, ডেভেলপমেন্ট অফ ভার্মি দেবী টেম্পল, নটরাজ ট্যুরিজম প্রপার্টি অফ তারকেশ্বর। আমরা জয়রামবাটি কামারহাটি থেকে শুরু করে, বোলপুর থেকে শুরু করে, দক্ষিণেশ্বর থেকে শুরু করে, তারাপীঠ মন্দির থেকে শুরু করে, কালীঘাট থেকে শুরু করে, তারকেশ্বর থেকে শুরু করে, জলপেশ শিব মন্দির থেকে শুরু করে, ভূকৈলাস মন্দির থেকে শুরু করে, ফুরফুরা শরীফ থেকে শুরু করে, 16 মসজিদের উন্নয়ন করা থেকে শুরু করে, এরকম প্রচুর কাজ আমরা কিন্তু করেছি। জায়ের থান থেকে শুরু করে, মাঝি থাট থেকে শুরু করে অনেকটাই আমরা করেছি। সবটা বলতে গেলে হয়তো আপনাদের অনেকটা টাইম লেগে যাবে, আমার কাছে পুরো লিস্ট আছে, কিন্তু তবু 2-1টা না বললে নয়। যেমন ওঙ্কারনাথ মন্দিরের জন্য আমরা রাস্তাও তৈরি করে দিয়েছি, যেটা প্রায় আমাদের 13.17 কোটি টাকা খরচ হয়েছে, গেট করে দিয়েছি। তাছাড়াও আমরা জলপেশ শিব মন্দিরের জন্য 31.7 কোটি টাকা খরচ করেছি, এটা জলপাইগুড়িতে। যেমন আমরা যুদ্ধকালীন প্রস্তুতি নিয়ে কাজ করেছি, তা চিরকাল মনে রাখার মতো। এখনও আমাদের দেখতে হবে যাতে এটা না ছড়ায়, আর যদি ছড়ায় তাহলে ব্যবস্থা রাখতে হবে, প্রিকশন এখন থেকে নিতে হবে। এই কটি কথা আপনাদের কাছে আমার বলার ছিল। এই কটি কথা বলে আপনাদের সকলকে
হ্যাপি নিউ ইয়ার জানাই এবং মকর সংক্রান্তির আগাম শুভেচ্ছা সবাইকে জানাই। আপনারা যদি কেউ যান সবাইকে বলবেন 5 লক্ষ টাকা করে কিন্তু ইন্স্যুরেন্স করা হয়েছে সাধারণ মানুষের জন্য। প্রশাসন থেকে শুরু করে মিডিয়া থেকে শুরু করে প্রত্যেকটা অর্গানাইজেশনের, তীর্থযাত্রী থেকে শুরু করে এটা সকলের জন্যই লাগু থাকবে 9 থেকে 17 পর্যন্ত। এটা মাথায় রাখবেন। এবং আমরা চেষ্টা করছি সাধ্যমতো, আমাদের মিনিস্টারদের টিমও যাচ্ছে, আমি নিজেও ঘুরে এসেছি, আমি কলকাতাতেও ঘুরে এসেছি। টোটাল কোঅর্ডিনেশন মনিটরিং চলছে, আমাদের 24x7 মনিটরিং চলবে। আপনাদের সহযোগিতা আমরা কামনা করি। আমার এটুকু বলার ছিল, সরকারি পক্ষ থেকে এটা আমার হয়ে গেছে বলা। আমি এখন বলবো চিফ সেক্রেটারি যারা গভর্নমেন্ট অফিসার আছে, লেট দেম গো। লেট দেম গো মানে এটার জন্য নয়, কারণ যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে, দেয়ার আই শুড নট ফিল এম্বারাসড। আমি সিস্টেমটা ফলো করি। পাবলিক সার্ভেন্ট। ওয়ান নেশন ওয়ান ইলেকশন, টোটালটা পড়ুন, টোটালটা পড়ে দেখুন, তারপরে আমায় জিজ্ঞেস করবেন। হ্যাঁ, আজকেই কালকেই আমাদের সামনে এসেছে যে রীতিমতো আনুষ্ঠানিকভাবে জয়েনিং কমিটি গঠন করেছে বিজেপি এবং বিরোধী দলের জনপ্রিয় নেতা এবং এমপিদেরকে একদম স্ক্যানারে রাখা হচ্ছে। এটা কি নির্বাচনের আগে ভোটার মানে একদম এভাবেই অপারেশন লোটাস ইঙ্গিত বলে মনে হচ্ছে? আমার কাছে এ ধরনের কোনো ইনফরমেশন নেই। ওরা চিরকালই কাজটা করে, তো নতুন করে আবার কি কমিটি তৈরি করেছে আমি জানি না। ওরা তো টাকা পয়সা দিয়ে অনেককেই কিনতে চায়, আপনাদেরও যেমন মিডিয়াকে পুরো কিনে নিয়েছে, আরও অনেককেই কিনে নিয়েছে। আপনারা সাংবাদিকরা ইচ্ছা করলে সব কিছু মন খুলে লিখতে পারেন, বলতে পারেন না। দিল্লি থেকে যা বলে দেওয়া হবে সেটাই আপনারা বলেন। ফলে আমরা যতই কাজ করি না কেন পজিটিভ দিকটা যায় না, শুধু নেগেটিভ দিকটা যায়। বাংলাটাকে তো সম্মান করুন, বাংলা আমাদের গর্ব, মনে রাখবেন। এমনকি সেদিনও আমরা জয়নগরের মোয়া, মধু, টাঙ্গাইল শাড়ি, তুষের আমরা জিআই প্রোডাক্ট পেয়েছি। আমরা এমনি এমনি পাচ্ছি সব। Matter is under investigation. I don't have any comments. You have, hello? Yes. You have written a letter to the Election Commission regarding One Nation, One Theory, and you have raised various points regarding history, referring to history and all. If you could tell us that what are the major points where you differ? You must go through my letter, then you will come to know. আমাদের ভারতবর্ষে ফেডারেল স্ট্রাকচার, বিভিন্ন জাতি, বিভিন্ন ভাষা, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, আমাদের সর্বধর্ম। এক একটা স্টেটে এক একটা রিজিওনাল প্রবলেম আছে, এক একটা টাইমে এক একটা স্টেটে ইলেকশন হয়। কেউ স্টেবল গভর্নমেন্ট পায়, কেউ পায় না। কোথাও মেজরিটি হয়, কোথাও মাইনরিটি হয়। অনেক সময় গভর্নমেন্ট হলেও আবার কিনে নেওয়া হচ্ছে। এই যে প্রবলেমগুলো আছে, একসাথে ইলেকশন করলে আমার কি, আমাদের তো ভালোই একবার খাটতে হবে। কিন্তু প্রবলেমটা কি জানেন? যদি কোনো স্টেট মেজরিটি না পায় সেক্ষেত্রে কী হবে? তাহলে কি আমরা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টের দিকে চলে যাচ্ছি? ওয়ান স্টেট ওয়ান ইলেকশন, ওয়ান নেশন ওয়ান ইলেকশন মানে হচ্ছে আলটিমেটলি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ ইলেকশন, যেটা আমেরিকায় আছে। আমাদের ভারতবর্ষ কিন্তু সংবিধানে সেভাবে প্রতিষ্ঠিত নয়। আমাদের ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, প্রজাতান্ত্রিক দেশ। সুতরাং আমাদের এখানে যে স্টেট আছে, এক একটা সময় এক একটা স্টেটের ইলেকশন হয়, কেউ স্টেবিলিটি পায়, কেউ স্টেবিলিটি না পায়। এমনকি ভারত সরকার যদি স্টেবিলিটি না থাকে তখন কী হবে? ভারত সরকার পড়ে গেল, সঙ্গে সঙ্গে স্টেটগুলো পড়ে যাবে, ইলেক্টেড গভর্নমেন্টগুলো যে 5 বছরের জন্য ইলেক্টেড হয়েছে। সুতরাং এখানে ভালো করে চিন্তা করে আমি মেজরিটিতে আছি বলে আমি যা ইচ্ছা করে দেবো, দিস ইজ নট ফেয়ার। আই উইল রিকোয়েস্ট দ্য ইলেকশন কমিশন টু সি ইট ভেরি সিনসিয়ারলি। They have to be very rational in this case particularly, because this is not only in our voice, it is the India voice that we must see our state policy,
our central policy, our state structure, our federal structure, unity in diversity, and also sometimes there is a 5-state election, sometimes there is a 10-state election, sometimes there is a 1-state election. Even you have seen that how the central government toppled 3 governments within 3 years. Who can give the guarantee that if one India, one nation, one election, it happens? Of course, I appreciate the language, but I don't appreciate in a practical sense, because it is not possible, it is not acceptable, and it is not correct from the point of federal structure point of view. Thank you. একদিনে কত লিখবে? কে 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 প্লিজ এগুলো আমায় কোশ্চেন করবেন না। আপনারা ভাববেন না যে জুডিশিয়ারি নিয়েও আমাকে কমেন্টস করতে হবে। আই অ্যাম নট। আমি আমার লক্ষ্মণ রেখাটা জানি, আর আপনারাই বা কেন এটাকে ক্রস করছেন? ইউ শুড নট। ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরে নজর রাখবো, এক দেশ এক ভোট প্রস্তাবের বিরোধিতা মমতার। উচ্চ পর্যায়ের কমিটির সেক্রেটারিকে চিঠি দিলেন তিনি। কমিটিতে কেন কোনো মুখ্যমন্ত্রী নেই, এমনটাই প্রশ্ন মমতার। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় এই ভাবনা অস্বচ্ছ বললেন মমতা। কিছুক্ষণ আগে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে একই কথা বলেন। এক দেশ এক ভোট প্রস্তাবের বিরোধিতা মমতার। উচ্চ পর্যায়ের কমিটির সেক্রেটারিকে তিনি চিঠি দিয়েছেন। কমিটিতে কেন কোনো মুখ্যমন্ত্রী নেই, এমনটাই প্রশ্ন তুলেছেন তিনি। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় এই ভাবনা অস্বচ্ছ তার মত। এই প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করব। আমার সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন পলিটিক্যাল এডিটর আমাদের আশিস চট্টোপাধ্যায়। কথা বলবো আশিস দার সঙ্গে। আশিস দা, এই নীতি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থী, এটা বিরোধীরা আগেও বলেছিল। মুখ্যমন্ত্রীর এই চিঠি রাজনৈতিকভাবে তাহলে কতটা তাৎপর্যপূর্ণ? দেখুন, মুখ্যমন্ত্রী আজকে 4 পাতার চিঠি দিয়েছেন। ওয়ান নেশন ওয়ান ইলেকশন নামে যে কমিটি গঠিত হয়েছে, যে কমিটির শীর্ষে রয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, যে কমিটি গত বছরের সেপ্টেম্বর মাসে গঠিত হয়েছিল এবং 6 তারিখে বিজ্ঞপ্তি জারি করে যে কমিটি বলেছিল 15 তারিখের মধ্যে দেশবাসী এবং রাজনৈতিক দলগুলোর মতামত তারা জানতে চায়। সেই মতামত তৃণমূল কংগ্রেস পাঠিয়েছেন এবং তাতে তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষর রয়েছে। এই চিঠি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে একটি বিস্তারিত রাজনৈতিক দলিলের মতো করে এই চিঠি লেখা হয়েছে। এই চিঠিতে অনেকগুলো বিষয় আছে, আমি তার মধ্যে প্রধানত 4টি বিষয় উল্লেখ করব যেটা মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন। প্রথম কথা, তিনি বলেছেন যে ওয়ান নেশন, এই কথাটা কি অর্থ বহন করে। আমাদের সংবিধান যুক্তরাষ্ট্রীয় কাঠামোর সংবিধান। আমাদের এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট আছে এবং রাজ্য সরকারগুলো আছে। সেন্ট্রাল গভর্নমেন্টের বিষয় মানে কোন কোন ব্যাপারে তারা ক্ষমতা ভোগ করেন এবং রাজ্য সরকারগুলোর বিষয় অর্থাৎ কোন কোন ব্যাপারগুলোতে রাজ্য ক্ষমতা ভোগ করে তার নির্দিষ্ট বিভাজন রয়েছে ভারতীয় সংবিধানে। সুতরাং আমাদের দেশকে কি কোনোভাবেই ওয়ান নেশন বলা যায়? এই গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্রীয় কাঠামো সংক্রান্ত প্রশ্ন তিনি তার চিঠিতে তুলে ধরেছেন। দ্বিতীয়ত, তিনি বাস্তব অসুবিধার কথা বলেছেন। তিনি বলেছেন যে যদি কোনো রাজ্য সরকার গঠিত হবার পরে গরিষ্ঠতা হারিয়ে সেই সরকার পড়ে যায় মাঝপথে, 5 বছর কমপ্লিট করতে না পেরে, তাহলে তখন কি হবে? কে সেই রাজ্যের সরকারি ক্ষমতা প্রয়োগ করবে? যদি মধ্যবর্তী নির্বাচন না হয় তাহলে কি সেই ক্ষমতা কেন্দ্রের হাতে যাবে না কি হবে? আবার তিনি বলেছেন যে ইতিমধ্যে আমরা এমনও দেখেছি কেন্দ্রীয় সরকার পুরো 5 বছর চলতে পারেনি, মধ্যবর্তী নির্বাচন হয়েছে লোকসভার,
এক্ষেত্রে যদি ওয়ান নেশন ওয়ান ভোট হয় এবং লোকসভার মধ্যবর্তী নির্বাচন হলে তার সঙ্গে কি সমস্ত রাজ্য বিধানসভাগুলোরও আবার নির্বাচন হবে তাদের 5 বছর পূর্ণ না হলেও? সুতরাং বাস্তব সম্মত কিনা এই প্রশ্নের দিক থেকে কিন্তু ওয়ান নেশন ওয়ান ভোট মোটেই বাস্তবসম্মত নয় বলে তিনি বলেছেন। তিনি বলেছেন যে এত বড় একটা ব্যাপার যেখানে শুধু কেন্দ্রীয় সরকারের প্রশ্ন নয় রাজ্য সরকারগুলোরও প্রশ্ন, সেই ধরনের একটা কমিটিতে মুখ্যমন্ত্রীরা নেই কেন? তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে মুখ্যমন্ত্রীরা থাকলে নানান বাস্তব অসুবিধার কথা তুলে ধরবেন বলেই হয়তো মুখ্যমন্ত্রীদের এই কমিটির মধ্যে রাখা হয়নি। এবং 4 নম্বর তিনি যেটা আশঙ্কা প্রকাশ করেছেন, এই প্রস্তাবকে বাস্তবায়নের দিকে যদি যায় তাহলে তার মধ্যে দিয়ে একটা রাষ্ট্রপতি শাসিত সরকার, রাষ্ট্রপতি শাসিত দেশ চালাবার চেষ্টা হয়তো বিজেপি বা বর্তমানে যারা কেন্দ্রীয় সরকারে আছে সেই হিন্দুত্ববাদী শিবির তারা করতে চাইছে। প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট যেটা পৃথিবীর কোনো দেশে আছে, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে আছে, সেটা সচেতনভাবেই ভারতের জন্য গ্রহণ করেননি সংবিধান প্রণেতারা। সংবিধান প্রণেতারা ভারতকে একটি যুক্তরাষ্ট্রীয় কাঠামো উপহার দিয়েছিলেন এবং সেইভাবেই গত 75 বছর চলছে। এখানে কেন্দ্রীয় সরকারের নিজস্ব ক্ষমতা এবং তার অধিকার রয়েছে, রাজ্যেরও সেই রকম ক্ষমতা এবং অধিকার রয়েছে। সব মিলিয়ে এই প্রস্তাব যে গ্রহণযোগ্য নয় সেটাও চিঠির শেষে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। আমরা কথা বললাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। এখন সময় হয়ে গেছে একটা বিরতি নেওয়ার। বিরতির পর ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর 4টের 4 দিক নিয়ে। গ্রেফতারি ঠেকাতে আগাম জামিনের আবেদন জানিয়েছেন নিশীথ প্রামাণিক। যেমনটা জানা যাচ্ছে যে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ির সার্কিট বেঞ্চ তার রক্ষা কবচ খারিজ করে দিয়েছিল এবং যেটা এই মুহূর্তে আপনাদের জানাচ্ছিলাম যে গ্রেফতারি ঠেকাতে আগাম জামিনের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক হাইকোর্টে না গিয়ে কেন শীর্ষ আদালতে এসেছেন, কিসের ভয়, কেন গ্রেফতারির আশঙ্কা করছেন অমিত শাহ ডেপুটি, এমনটাই প্রশ্ন সুপ্রিম কোর্টের। সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রবিউল হোসেন। রবিউল, দেখো, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের রক্ষা কবচ কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ নাকচ করে দেওয়ার পর আজকে যখন তিনি সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন করলেন, ঠিক সেই মুহূর্তেই কিন্তু আমরা একেবারেই সরাসরি চলে গিয়েছিলাম যে মামলায় তিনি অভিযুক্ত, অর্থাৎ দিনহাটা 1 নং ব্লকের গীতালদাও 1 গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য আবু মিয়ার খুনের মামলায় যে অভিযুক্ত সেই আবু মিয়ার পরিবারের সঙ্গে কথা বলতে। এবং আবু মিয়ার পরিবারের সঙ্গে কথা বলতে গিয়ে আমরা আবু মিয়ার ছেলে এবং আবু মিয়ার যে স্ত্রী রয়েছে তার সঙ্গে কথা বললাম। তারা কিন্তু স্পষ্টতই আবু মিয়ার ছেলে কলকাতা টিভিকে জানালেন যে তারা যেমন করে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের উপর ভরসা রেখেছেন জলপাইগুড়ির এবং বিচারপতির উপর ভরসা রেখেছেন, তারা ঠিক সুপ্রিম কোর্টের বিচারপতির উপরেই ততটাই ভরসা রাখছেন এবং তারা আশাবাদী যে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ যেভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর জামিন নাকচ করে দিয়েছেন, ঠিক একইভাবে সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর এই যে জামিন, সেই জামিন নাকচ করে দেয়। অপরদিকে কিন্তু সেই আবু মিয়ার যে স্ত্রী রয়েছেন জরিনা বিবি, তিনি কিন্তু স্পষ্টতই জানালেন যে তিনি এত শত বোঝেন না জামিন নাকচ বা যে এই যে বিচার বিভাগীয় যে কথাবার্তা তিনি বোঝেন না, একেবারে গ্রাম্য সহজ সরল মহিলার কথাই তিনি স্পষ্টই জানালেন যে তিনি বিচার চান, আর কিছু চান না। কারণ তার স্বামী মারা যাওয়ার কিন্তু দীর্ঘ 5 বছর হতে চললো, 5 বছর ধরে তিনি অঝরে কান্না করে রয়েছেন। তাই এখন তিনি আরেকটু হলো বিরতি চান। তিনি চান যে তার স্বামী খুনের সঙ্গে যারা জড়িত তারা যেন বিচার পায়। এবং এই যে সুপ্রিম কোর্টে জামিনের আবেদনে কিন্তু তিনি স্পষ্টতই জানালেন যে তিনি সেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর যে ডাক নাম রয়েছে এলাকায় বিট্টু নামে পরিচিত, সেই বিট্টু নাম ধরেই কিন্তু স্পষ্টতই জানালেন যে তিনি তার বিচার চান, এমনটাই জানালেন। সব মিলিয়ে বলতে গেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী একদিকে যখন। ধন্যবাদ। কথা বললাম আমাদের প্রতিনিধি রবিউল হোসেনের সঙ্গে। এবার যে অভিযোগ তা কিন্তু বেশ বড়, অর্থাৎ আস্ত নদী তা চুরি হয়ে যাচ্ছে। কোপাইয়ে কোপ, ঐতিহ্যবাহী কোপাই নদী তাতে কোপ, কোপাইয়ের দুপাশে নদী গহ্বর দখল করে চলছে অবৈধ নির্মাণ কাজ।
প্রশাসনের একেবারে নাকের ডগায় চলছে বেআইনি নির্মাণ, আর কোপাই গহ্বরে নির্মাণের কথা জানেই না পুরসভা। অবৈধ নির্মাণ নিয়ে শুরু হয়েছে তৃণমূল বিজেপি তরজা, আর সেই সঙ্গে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে প্রশাসন। ঠিক কি অবস্থা, ঠিক কি ঘটেছে জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। দেখুন। আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি কোপাই নদীর একেবারেই চরে বলা যেতে পারে, তার কারণ দেখতে পাচ্ছেন পিছনে সেটি হচ্ছে কোপাই নদী। অভিযোগ এই কোপাই নদী দিনে দুপুরে চুরি হয়ে যাচ্ছে এবং সেই কোপাই নদীর ওপর প্রায় 4 বিঘের ওপর জমি নিয়ে এখানে একটা বড় কনস্ট্রাকশন হচ্ছে, রিসর্ট বা হোটেল করে তোলা হবে, এমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি। এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের কাছে সরকারিভাবে কোনো অনুমতি নেই। দিনে দুপুরে এভাবে কোপাইকে ধ্বংসলীলা করা হচ্ছে। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে কিন্তু শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে একজন রয়েছেন। আচ্ছা দাদা, আপনি কি এই যে প্রজেক্টটা হচ্ছে কোপাই নদী একদম দখল করে, এখানে কি আপনি দায়িত্ব রয়েছেন? আমি এখানে থাকি, এখানে নদীতে মাছও ধরি আর এটা আগুলি দেখাশোনা করি। এটা কি আপনি দায়িত্ব আছেন, মানে দেখাশোনা দায়িত্ব? হ্যাঁ, দেখাশোনা সিকিউরিটি থাকে, কেয়ারটেকার ম্যানেজার আছে বাপিদা। বাপিদারা কে, তার পরিচয় কি? ওই যে বোলপুরে থাকে। তার সঙ্গে থাকে? এবার বোলপুরে ধরো আমাদের ধরো চিনি, বোলপুরে তো বাড়ি ঘর তো চিনি না আমি, ঠিক মতো বাপিদা নিয়েও যায় নাই, এবার এখানে পরিচয়। আপনি তো এখানে দায়িত্ব রয়েছেন দেখতে পাচ্ছি, এটা তো পুরো কোপাই নদী, মানে কোপাই নদী দখল করেই তো চলছে নাকি কাজটা? হ্যাঁ, কোপাই নদীতে তো কাজ তো চলছে, সেটা কোপাই নদী দখল করেই চলছে। হ্যাঁ, সেটা দেখো, তোমরা দেখো, যা ভালো বুঝো তাই করো। আপনি তো এবার আমরা শুনবো স্থানীয় বাসিন্দা যারা, এলাকার বাসিন্দা যারা, তারা ঠিক কি বলছেন, তাদের কি অভিযোগ, পাশাপাশি পুরো প্রশাসনেরই বা কি বক্তব্য। পরপর দেখুন। পুরসভা, স্থানীয় পঞ্চায়েত বা সংশ্লিষ্ট যে দপ্তর, সেই দপ্তরের অনুমতি ছাড়াই কিভাবে এত সাহস কোপাই নদী চুরি করে কোপাই নদীর বক্ষে গহরে কার্যত বহুতল রিসর্ট নির্মাণ করছে 4.5 বিঘে জমি ঘিরে? এটা এখন সবচেয়ে বড় প্রশ্নের এবং উদ্বেগজনক, বিশেষ করে যারা এখানকার বিশেষ করে যারা শান্তিনিকেতন বোলপুরের মানুষজন রয়েছেন তাদের কাছে। প্রত্যেককে জোরহাত করে আমার একান্ত অনুরোধ যে আসুন কোপাই নদীকে বাঁচাই, কোপাই নদীর শ্রীবৃদ্ধি ঘটুক। এখানে আমাদের ডিএম সাহেব আছেন, এখানে জেলা পরিষদের সভাধিপতি আছে, আমাদের এখানে মন্ত্রী আছে, সেই আমাদের প্রাক্তন তিনি বিশ্বভারতীর ছাত্র চন্দ্রনাথ সিংহ মহাশয় আছেন। আমার একান্ত অনুরোধ যে আপনারা দেখুন যে কোপাই নদী কি হচ্ছে। এটা আপনাদের মাধ্যম দিয়েও জানতে পারলাম। দেখুন, আমি যখন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি আসনে বসেছিলাম তখনই বলেছিলাম যে আমি খাবেও না, কাউকে খেতেও দেবো না। এটা যদি অন্যায় হয় তাহলে আমি বরদাস্ত করব না। আপনাদের মাধ্যম দিয়ে আমি জানতে পারলাম, আপনার কাছ থেকে ভিডিও ফুটেজটাও নেব এবং সরজমিনে তদন্তও করব। জমি দখল করে কেউ যদি কনস্ট্রাকশন করে কাউকে রেহাই দেওয়া হবে না, সেই যত বড় উঁচু দরের মানুষ হোক আর যত যে জায়গায় তার হাত বা মাথায় হাত থাকুক, আমরা ঢুকবো। কারণ রবি ঠাকুরের এই জায়গায় তার যে চিন্তা ভাবনা, এগুলো কেউ ধ্বংস করবে, আর এটা আমরা মানতে পারি না, এটা মানবো না। এবং তার জন্যে যেটা দরকার, আমি প্রয়োজনে আমরা ডিএম সাহেবের সঙ্গে কথা বলবো, প্রশাসনিক লেভেলে কথা বলবো, এবং যারা করছে যদি বেআইনি কাজ করে সেটা বন্ধ করবো। ঠিক কি ঘটে চলেছে এবং কার কি অভিযোগ, কি দাবি, কি বক্তব্য আপনাদের শোনালাম। এই খবর নিয়ে ফিরবো, অর্থাৎ চুরি হয়ে যাচ্ছে আস্ত নদী, কিভাবে, কেন, কার কি বক্তব্য আবারও দেখাবো আপনাদের। কিন্তু এখন সময় হয়ে গেছে আজকের মতো 4টে 4 দিককে সমাপ্ত করবার, তাই 4টে 4 দিক আজকের মতো এই পর্যন্ত। এই খবর নিয়ে ফিরছি 5টার খবরে, তাই কোথাও যাবেন না, কলকাতা টিভির সঙ্গে থাকবেন রাত দিন 7।